আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন 2 পর্ব 7। যুদ্ধই মনে হচ্ছে আমার কাছে। না বললে আমি নিজে গিয়ে কথা বলবো। আলতাফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই একটু ধৈর্য ধর ভাই, তোর বাপে কথা বলছে। আদিব বিরক্ত হলো বেশ। আরিফ চৌধুরী বলল, তাহলে এটাই ঠিকঠাক, পাকা কথা শেষ। বলে আদিবের দিকে চোখ রাঙালো। আদিব কিছুটা শান্ত হলো। আব্দুল শিকদার ফোনের ওপাশ থেকে বলল, সব ঠিক, আমরা তো বেয়াই হয়ে গেলাম, বলেই উচ্চ শব্দে হাসলো। আরিফ চৌধুরী মুচকি হেসে বলল, আচ্ছা, তাহলে আমরা কাল হায়াত মামুনিকে দেখতে আসি। আব্দুল শিকদার বলল, আহা, তা কেমন করে হয়? তবে আসলেও বিকেলের দিকে আসিস, কিছু আত্মীয় স্বজন আছে, তাদেরকেও জানাই, বুঝতেই তো পারছিস। আরিফ চৌধুরী বলল, আচ্ছা, তাহলে কাল বিকেলেই ফাইনাল। আরও কিছুক্ষণ কথা বলে কল কাটলো। আদিব আবেগপ্রবণভাবে বলল, আচ্ছা আচ্ছা, এখন কি হলো, কি বলল? আরিফ চৌধুরী হেসে ফেলল। ছেলের এমন পাগলামি দেখে বলল, নিষেধ করেছেন, মেয়ে দিবে না তোকে। এই কথাটাই যেন বজ্রপাত হয়ে আদিবের মাথায় পড়ল। কি বলে এমপির ধারণা আছে তার মেয়েকে কতটা চাই, ও তা জানবে কেমনে? আদিব বলল, দিবে না, উঠিয়ে নিয়ে আসবো, শেষ। বলে উঠে বাইরের দিকে যাওয়া ধরতেই আরিফ চৌধুরী বলল, আরে বলছে মেয়ে দিবে দিবে, কাল বিকেলে পাকা কথা সারবো, আমরা ওদের বাড়িতে যাব। আদিব যেন স্থির থাকতে পারছে না, দাঁতে দাঁত চেপে বলল, তা এই কথাটা আগে বললে কি হতো, হুদাই এত? আদ্রিতা আলতাফ চৌধুরী অবাক হয়ে আদিবের অস্বস্তি দেখছে। ছেলেটা এমন ছিল না, গম্ভীর ছিল। তাহলে এখন এই কোন আদিবকে দেখছে তারা? তারা এরপরও অনেকক্ষণ বসে রইল ড্রয়িং রুমে, কিন্তু আদিব যেন কোথাও স্থির হতে পারছে না। কখনো সোফায় বসতে, আবার উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ঠোঁটের কোণে চাপা হাসি, অথচ চোখে অদ্ভুত এক অস্থিরতা। আদ্রিতা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভাইয়া, তুমি সত্যি সত্যি এতটা ভালোবাসো মেয়েটাকে? আদিব একটু থামলো। তারপর ধীরে ধীরে মাথা নিচু করে মুচকি হেসে বলল, কিছু মানুষকে ভালোবাসার কারণ লাগে না, শুধু মনে হয় এই মানুষটা না থাকলে জীবনটাই অসম্পূর্ণ। আরিফ চৌধুরী ছেলের দিকে তাকিয়ে রইলেন, চোখে মুখে বিস্ময় ভরা চাহনি, যা আরও ভাবাচ্ছে। এই ছেলেটা ছোটবেলা থেকে শান্ত, গম্ভীর, নিজের অনুভূতি লুকিয়ে রাখা মানুষ, অথচ আজ সেই ছেলেই একটা মেয়ের জন্য এতটা অস্থির। আরিফ চৌধুরী হালকা গলায় বলল, কাল কিন্তু কোনো ঝামেলা করবি না, ভদ্রভাবে যাবি। আদিব ভ্রুকুচকে বলল, আমি আবার কি ঝামেলা করি? আদ্রিতার সঙ্গে সঙ্গে হেসে উঠল, এইমাত্র তো বললে মেয়ে না দিলে উঠিয়ে আনবা। সবাই হেসে ফেলল। আদিব বিরক্ত মুখে সোফায় হেলান দিলেও ঠোঁটের কোণের হাসিটা লুকাতে পারল না। উঠে ধীরে ধীরে হেঁটে নিজের রুমে গিয়ে ধাম করে দরজা লাগিয়ে দিল। ধীর পায়ে এগিয়ে গেল বিশাল আয়নার সামনে, দাঁড়িয়ে নিজেকে দেখছে আর মিটমিট হাসতে। ওর কেমন জানি নিজেকে অন্যরকম লাগছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার রানী, আমার হার্টবিট, আমার পৃথিবী, অবশেষে আপনাকে নিজের করে নিব, অপেক্ষা করুন যান। তখনই ওর ফোনে কল আসলো। দেখলো ওর বন্ধু গ্রুপ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নোটিফিকেশনে ভরে গেছে। মেসেঞ্জারে ক্লিক করতে দেখলো হাজার হাজার কথা। তখনই ওকে মেসেজ সিন করতে দেখে ওর বন্ধু রাকিব মেসেজ লিখলো, এই কিরে, এই কিরে, মধু মধু, দেখ দেখ সদরঘাটের প্রেমিক পুরুষ আসতে, তা কোথায় ছিলেন আপনি? রাকিবের মেসেজ দেখে 3-4 জনে হা 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 রিয়াক্ট দিল। আদিব বিরক্ত হলেও টাইপ করলো, কোথায় তোরা, আমি আসছি। মাহিন, নদীর তীরে অবস্থিত আছি আমরা। আদিব আর কিছু বলল না, রেডি হয়ে হাতে দামি ওয়াজ পড়তে পড়তে নিচে নামলো। দেখলো আদ্রিতা আজ বসে বসে ফোন টিপছে। ভাইকে নিচে নামতে দেখে বলল, আমি শপিং করব ভাইয়া। এই কথা শুনে আদিব ভ্রুকুচকে বলল, শপিং না সেদিন করলি? আদ্রিতা বিরক্ত হলো, তাও নিজের রাগটুকু গিলে বলল, কাল ভাবিদের বাসায় গেলে তো শপিং করতে হবে, আমিও যাব। আদিব কপালে ভাঁজ ফেলে বলল, আমি যাচ্ছি রাকিব, ওদের সাথে দেখা করতে। সেইখানে তুই কেন যাবি? শপিং করবি অনলাইন থেকে অর্ডার কর, সমস্যা কি? না হলে বাবাকে নিয়ে যা। আদ্রিতা ছলছলে চোখে বলল, বাবা, চাচ্চু তাইফ চৌধুরী, চাচি নীলুফা বেগম, আর ফিয়া আপু। তাইফ চৌধুরী এবং নীলুফা বেগমের বড় মেয়ে, আদিবের বয়সী, রাজ ভাইয়াকে আনতে। আদিব একটু বিরক্ত হলো, তাও বলল, অনলাইন দিয়ে অর্ডার কর, আমি কিনে দিব। আদ্রিতা জেদ ধরে বলল, না, আমি যাব তোমার সাথেই, পরে আর কেনাই হবে না, তাহলে কাল নষ্ট ড্রেস পরে যেতে হবে। অক্ষত আদির ছোট বোনের জিদের কাছে হার মেনে রাজি হলো। আদ্রিতা দৌড়ে রেডি হতে চলে গেল।
আদিব সোফায় বসে ফোন বের করলো। সময় এখন 5টা 20, সন্ধ্যার কাছাকাছি। কিছু এর মধ্যে আদ্রিতা বের হলো, পরনে একটি 3 পিস সাথে হিজাব। আদিব বলল, তাড়াতাড়ি আয়। আদ্রিতা আগে আগে গিয়ে গাড়িতে বসলো। আদিব গাড়িতে বসে বলল, চুপচাপ থাকবি ওদের সামনে। আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি দিল। অন্যদিকে হায়াত গভীর ঘুমে আচ্ছন্ন। সেই যে শুয়েছে এখনো ঘুমাচ্ছে। রুমের পর্দাগুলো বাতাসের গতিতে উড়ছে। তখনই পাশে থাকা ফোনটা বেজে উঠল শব্দ করে। হালকা শীত, এসি চালু করা, তাই কম্বলের ভিতরে ঢুকেছিল হায়াত। বিরক্ত হয়ে ফোনটা টেবিল থেকে থাবা মেরে নিয়ে কোনো রকম রিসিভ করলো। আরবি, জানো কি করছিস? আরবির কণ্ঠস্বর ভেসে আসলো ফোনের ওপাশ থেকে। হায়াত ঘুম ঘুম কণ্ঠে বলল, নাচি, নাচবি শালি। হায়াতের কথায় আরবি হেসে উড়িয়ে দিয়ে বলল, তুই মনে হচ্ছে ঘুমাচ্ছিলি, তাহলে মিথ্যা বলছিস কেন? হায়াত বিরক্ত হয়ে বলল, জানিস বুঝেছিস আমি ঘুমাচ্ছি, তাও কেন জিজ্ঞেস করলি? আরবি মুচকি এসে বলল, তাড়াতাড়ি রেডি হ, আমি তোদের বাসার ড্রয়িং রুমে বসে নুডলস খাচ্ছি। হায়াতের কথাটি কানে যেতেই ধরফড়িয়ে উঠে বসলো। ফোনটা কেটে কোনো রকম ওয়াশরুমের দিকে ছুটলো। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখলো আরবি বসা, পাশেই রাব্বি, সামনের সোফায় আব্দুল শিকদার, আলিয়া বেগম বসা, মুখে হাসি। একটু অবাক হয়ে নিচে নামতেই আব্দুল শিকদার বলল, মামুনি যাবে, আমাদের বললেই তো হতো। হায়াত অবাক হয়ে কিছু বলতে নিবে, তার আগে আরবি চোখ রাঙালো। হায়াত মুচকি হাসার চেষ্টা করলো। আলিয়া বেগম বলল, ইস হায়াত, যা তাড়াতাড়ি যা, খবর জানাস আমাকে। আরবি বলল, ইয়া আঙ্কেল, এখনই যাবে হায়াত, রেডি হ তাড়াতাড়ি। আমাকে ফোন দিয়ে আসতে বললি, তাই এলাম। হায়াত ঘুম থেকে উঠে এত ধাক্কায় সহ্য করতে পারল না। কিন্তু আরবি ভণ্ডামিতে পিএইচডি করা কিনা, কি করেছে আল্লাহ জানে। রাব্বি মিনমিন করে বলল, আব্বু আমিও যাব। আলিয়া বেগম বলল, যা, তবে অসুস্থ রোগী এখানে, তাই বলে দিচ্ছি সাবধান। হায়াত কিছু বলতে নিবে, আরবি মুচকি হেসে দাঁত টেনে উপরে নিয়ে গেল। নিজের রুমে যেতেই হায়াত বিরক্ত হয়ে বলল, কি করেছিস? আর কে অসুস্থ রোগী? কোথায় যাব আমরা? আরবি বাঁকা হেসে বলল, চল, তারপর দেখবি কে কে আছে। হায়াত সিরিয়াস ভঙ্গিতে বলল, আরে বল বাল, বিরক্ত লাগছে। আরবি বলল, এই তোদের বাড়ি থেকে দূরে আদিব স্যার এবং তার বোন দাঁড়িয়ে আছে। কথাটি যেন বজ্রপাতের মতো হায়াতের মাথায় পড়ল। অবাক হয়ে বলল, তারা কেন? আরবি বলল, আমি আর আদিতে শপিং করব, তোরা নিজেদের পার্সোনাল টাইম পাস করবি। বলেই দ্রুত বলল, অনেক কষ্ট করে আঙ্কেল আন্টিকে মানিয়েছি, এখন তাড়াতাড়ি চল। বাড়ি চলে আসলো বলেই তাড়া দিল। হায়াত আহাম্মক বনে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আমি যাব না তার সাথে। বলেই বেঁকে বসলো। তখনই হায়াতের ফোনে কল আসলো। হায়াত ফোন ধরে দেখলো অচেনা নাম্বার। চেনা চেনা লাগছে। কল ধরতে ওপাশ থেকে আদিব বলল, জাস্ট 5 মিনিট বেবি, তাড়াতাড়ি আসবি, না হলে আমি যাব কিন্তু। বলে কল কেটে দিল। হায়াত ভয়ে ভয়ে আলমারি খুলে জিন্স প্যান্ট বের করলো আর একটি নীল রঙের স্কার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরবি সোফায় বসলো। 2 মিনিটের মাথায় হায়াত দ্রুত বের হলো। কোনো রকম আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো এলোমেলো তা চিরুনি করলো। দুই পাশে 2টা পাঁচ ক্লিপ চুলে আটকে দিল। মুখে একটু ক্রিম ব্যবহার করলো। ঠোঁটে হালকা গোলাপি লিপলেস লাগালো। হাতে ঘড়ি পরলো। জুতার তাক থেকে একটি হিল দামি ব্র্যান্ডের জুতা নিয়ে তাড়াতাড়ি বের হলো। এতক্ষণ সব আরবি দেখছিল কি জানি ভেবেই বলল, আজ তোর কপালে শনি আছে রে হায়াত। হায়াতর কথায় পাত্তা না দিয়ে বের হলো। সাথে আরবি ও রাব্বি রেডি হয়ে আসতেই বলল, আপু চলো তাড়াতাড়ি। আব্দুল শিকদার তাড়াতাড়ি আসার জন্য বলল। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হতে দেখলো গলির মোড়ে কালো গাড়ি দাঁড় করানো। হায়াত একটু ভয়ে অস্বস্তিতে পড়ল। রাব্বি ভ্রুকুচকে বলল, আজ বাবা কেন গার্ড দিল না? হায়াতও ব্যবহারটা ভাবলো, আসলে আজ কেন গার্ড দিল না। ভাবতে ভাবতেই চোখ পড়ল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো যুবকের দিকে। পরনে জিন্সের প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট ইন করা, বুকের কাছ থেকে 2টো বোতাম খোলা, যার ফাঁক দিয়ে উন্মুক্ত ফর্সা লোমযুক্ত বুক দেখা যাচ্ছে। মুখটা গম্ভীর করে রেখেছে। কাছে আসতে আদিব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে হায়াতের দিকে। তারও অস্বস্তিতে ফেলছে হায়াতকে। আদ্রিতা নেমে এসে বলল, হাই। আরবি মুচকি হেসে হাই বলল। রাব্বি মিনমিন করে বলল, আপু আমরা কি রুগী দেখতে যাচ্ছি? হায়াত মাথা নাড়িয়ে জানি না বলল। আর চোখে হায়াত অনেকবার আদিবের দিকে তাকিয়েছে। মনে মনে অনুভূতিরা আন্দোলন করছে, কিন্তু বেড়ায় একবারও তাকালো না। আদ্রিতা গাড়িতে উঠতে বলল,
আরবি উঠল, আদিতার পাশে বসলো। তার পাশে রাব্বি পিছনের জায়গায় ওরাই বসেছে। হায়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে আদিব বিরক্ত হয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকতে চাইলে থাক। হায়াত কিছু না বলেই সামনে আদিবের পাশে বসলো। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তটা চারিদিকে থমথমে পরিবেশ হয়ে গেছে। আকাশে লালচে কালো মেঘগুলো এমনভাবে জমে গিয়েছে যেন কিছু ঘটতে চলেছে। পুরোনো বিল্ডিংটার ফাঁক ফোকর দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল। সব কিছু ফিসফিস করে কথা বলছিল। দূরের গাছগুলো বাতাসে দুলে উঠছে, ছায়াগুলো নড়েচড়ে অদ্ভুত ইশারা দিচ্ছে। গাড়ির শেষ মাথায় লাল আলোটা একবার জ্বলে আবার নিভে যাচ্ছে। কোথাও থেকে শিয়ালের ডাক ভেসে আসতে নীরবতাকে আরো ভারী করে দিচ্ছে। সারা রাস্তায় আরবি রাব্বি আদিতা কথা বলে আসতে, কিন্তু হায়াত চুপচাপ। আদিব একদৃষ্টিতে সামনে ড্রাইভ করছে। নিজের অজান্তে হায়াতের খারাপ লাগছে, মনটা কেমন করছে। আদিব ইগনোর করছে ওকে। এটা ভেবেই কিছুক্ষণ পরে গাড়ি থামলো একটি বড় শপিং মলের সামনে। রাব্বি বলল, আমরা না অসুস্থ রোগী দেখতে যাব? আরবি মিনমিন করে বলল, ছেড়ে দে ভাই, কেঁদে বাঁচি, এখন যা হচ্ছে হতে দে। আদ্রিতা মাথা নাড়িয়ে একদম জানালো। হায়াত ধীরে পায়ে নামলো, চুলগুলো এলোমেলো হয়ে গেছে বাতাসে, সামলাতে হিমশিম খাচ্ছে। আদিব গাড়ি থেকে নামলো, আগে নেই, মুখটা গম্ভীর করে রেখেছে। মনোভাব বোঝা যাচ্ছে না। হায়াত কি বলবে, মন খারাপ করে আরবির পাশে দাঁড়ালো। আদিব ইশারায় বলল ওর সাথে আসতে। চারজন বাধ্যের মতো এগিয়ে গেল। কাচের দরজা খুলে ভেতরে ঢুকতে এসির হাওয়া গায়ে লাগলো। চারপাশে দোকান। আদিব ঘুরে ঘুরে আদিতাকে বলল, যা কিনার কিনে আয় যা। আদিতার সাথে আরবিও বলল, আমিও যাব তোর সাথে। রাব্বিকেও টেনে নিয়ে গেল। বাকি আছে হায়াত। যেই না হায়াত ওদের পিছন যেতে নিবে, অমনি আদিব খপ করে হাত ধরে ফেলল। হায়াতের বুক ধড়ফড় করছে। এ কেমন অনুভূতি? ও জানে না। ভয়ে লজ্জায় হাঁসফাঁস করছে মেয়েটা। আজ ওর হলো কি? এত লজ্জা কেন পাচ্ছে? আদিব হাত ধরে টেনে একটি হিজাবের দোকানে নিয়ে গেল। গম্ভীর গলায় দোকানদারকে জিজ্ঞেস করলো, হিজাব আছে? দোকানদার, ইয়েস স্যার। আদিব বের করেন। হায়াত এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। ওর ছোট হাতখানা আদিবের হাতের মুঠোয়, এখনো বারবার হাতের দিকে তাকাচ্ছে। দোকানদার অনেক রকমের হিজাব বের করে দিল। আদিব সবগুলোর মধ্যে দিয়ে একটি নীল রঙের হিজাব হাতে নিয়ে বলল, এইগুলো সব প্যাক করে দিবেন। আর ট্রায়াল রুম কোন দিকে? দোকানদার হাত দিয়ে দেখিয়ে দিল। আদিব আগের ন্যায় হায়াতের হাত ধরে হাঁটা ধরল। ট্রায়াল রুমের মধ্যে ঢুকেই দরজা বন্ধ করে দিল। হায়াত কেঁপে উঠল, মিনমিন করে বলল, আমরা এইখানে কেন? আদিব দাঁতে দাঁত চেপে হায়াতকে একটানে নিজের শক্ত পুরুষালী বুকে ফেলল। হায়াতের গলায় স্লাইড করতে লাগলো। হায়াত ফাঁকা ঢোক গিলতে শুরু করলো। আদিব নীরবতা ভেঙে বলল, কোন সাহসে তুই হিজাব ছাড়া বের হয়েছিস? মেরে ফেলবো একদম জানে। মেরে দিব আমি। আমি মোটেও ভালো লোক নই জান।